হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে যারা পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটা নিয়েছেন, আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য যে 2 নম্বরের 15টা 2 নম্বরের প্রশ্ন থাকে, তার মধ্যে 10টা প্রশ্ন আমাদেরকে লিখতে হয়। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 2 নম্বরের প্রশ্নের সাজেশন দেবো। খুব অল্প প্রশ্নই সাজেশনে দেখাবো। এই প্রশ্নগুলো ভালো করে পড়লেই আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন আমরা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, সাজেশনটা দেখানোর আগে আমি যে কথাগুলো বলছি আপনারা মনোযোগ সহকারে ধৈর্য ধরে শুনুন। এই কথাগুলো আপনাদের খুব উপকারে আসবে, কাজে আসবে। তাই বলবো অবশ্যই আপনারা কথাগুলো একটু ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে শুনুন। এখানে দেখুন আপনাদের সাজেশনে যে 30টা প্রশ্ন রেখেছি, দেখুন আপনাদের পলিটিক্যাল সায়েন্সের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে পলিটিক্যাল সায়েন্সের দুটো সিলেবাস রয়েছে। একটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ইমপ্লিকেশন ইন ইন্ডিয়া, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন। তো এই দুটো সিলেবাসের মধ্যে আপনাদের যে প্রথম সিলেবাসটা রয়েছে কনসেপ্ট অ্যান্ড ইমপ্লিকেশন ইন ইন্ডিয়া, এই সিলেবাসটা যে সমস্ত কলেজে পড়ানো হচ্ছে, এখানে একটু খেয়াল করবেন। এই যে সিলেবাসটা দেখতে পাচ্ছেন কনসেপ্ট অ্যান্ড ইমপ্লিকেশন ইন ইন্ডিয়া, এই সিলেবাসটা যে সমস্ত কলেজে পড়ানো হচ্ছে তাদের জন্য এই 2 নম্বরের প্রশ্নের সাজেশনটা। আর যে সমস্ত কলেজে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন এই সিলেবাসটা পড়ানো হচ্ছে তাদের জন্য 2 নম্বরের প্রশ্নের সাজেশনের জন্য ভিডিও তৈরি করে দেব। তো এখানে আমাদের কনসেপ্ট অ্যান্ড ইমপ্লিকেশন ইন ইন্ডিয়া এই সিলেবাসের উপর মাত্র 30টি প্রশ্ন রেখেছি। এই 30টি প্রশ্ন ভালো করে পড়লেই এবং আপনাদেরকে আরও কয়েকটা প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলো পড়লেই কিন্তু আপনাদের যে 15টা 2 নম্বরের প্রশ্ন থাকে, আমরা 10টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো অনেকেই বন্ধুরা আপনারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা চালাচ্ছেন, হয়তো সময়ের অভাবের জন্য আপনারা পড়তে পারছেন না। তো আপনাদেরকে যেভাবে বলছি, আপনারা যদি সেইভাবে প্রিপারেশন নিতে পারেন, আপনাদের যে 10টা প্রশ্ন লিখতে হবে সেই 10টা প্রশ্ন আমরা কমন পেয়ে যাবেন। অবশ্যই আমি যেভাবে আপনাদেরকে বলছি আমরা ফলো করে চলুন, আমরা সেভাবে পড়ুন, আমরা কমন পেয়ে যাবেন। তো এখানে যে 30টা প্রশ্ন রেখেছি, দেখুন প্রথম প্রশ্নটা অবশ্যই আমরা এই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে অবশ্যই এই প্রশ্নগুলো পড়বেন। এখান থেকেই আমাদের প্রশ্নগুলো আসবে আশা করছি। দেখুন প্রথম যে প্রশ্নটা, জননীতি কি? জননীতি কি? তারপরের প্রশ্নটা দেখুন, জননীতির যে কোনো দুটি উপাদান লেখো। জননীতির যে কোনো দুটি উপাদান লেখো। NRHM এর পুরো কথাটি কি? NRHM এর পুরো কথাটি কি? স্বাধীন ভারতের যে কোনো দুটি জননীতির উল্লেখ করো। স্বাধীন ভারতের যে কোনো দুটি জননীতির উল্লেখ করো। সর্বশিক্ষা অভিযানের প্রধান লক্ষ্য কি? সর্বশিক্ষা অভিযানের প্রধান লক্ষ্য কি? জননীতির যে কোনো দুটি প্রতিবন্ধকতা উল্লেখ করো। জননীতির যে কোনো দুটি প্রতিবন্ধকতা উল্লেখ করো। তো এখানে বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনাদেরকে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি, এই 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নগুলো এমনভাবে পড়ুন যাতে এখান থেকে আপনাদের 2 নম্বর প্রশ্ন আসলেও আপনারা যেমন লিখতে পারেন। আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের সাজেশন দিয়েছি, আপনাদের এই 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো এমনভাবে পড়ুন, খুব ভালো করে খুঁটিয়ে বুঝে পড়তে হবে, যেন এখান থেকে যদি আপনাদের 2 নম্বরের প্রশ্ন আসে তাহলে আপনারা যেন লিখতে পারেন। অবশ্যই আপনারা এই 30টি প্রশ্ন এবং 5 নম্বর 10 নম্বরের প্রশ্ন যদি আপনাদের 2 নম্বরের প্রশ্ন থাকে আসে, আপনারা লিখতে পারবেন। এর মধ্য থেকেই আপনাদের 2 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। দ্য পাওয়ার এলাইট বইটি কার লেখা? দ্য পাওয়ার এলাইট বইটি কার লেখা? RTE এর গুরুত্ব কি? RTE এর গুরুত্ব কি? যুক্তিবাদী মডেল কি? যুক্তিবাদী মডেল কি? জননীতি নির্ধারণের মডেলগুলির নাম লেখো। জননীতি নির্ধারণের মডেলগুলির নাম লেখো। জনস্বাস্থ্য নীতির গুরুত্ব কি? জনস্বাস্থ্য নীতির গুরুত্ব কি? জননীতি নির্ধারণের প্রক্রিয়ায় আমলাদের ভূমিকা কি? জননীতি নির্ধারণের প্রক্রিয়ায় আমলাদের ভূমিকা কি? জননীতির দুটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। জননীতির দুটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের দুটি প্রধান উল্লেখ করো। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করো। 1983 সালের ভারতীয় জাতীয় স্বাস্থ্যনীতির দুটি মূল উদ্দেশ্য উল্লেখ করো। 1983 সালের ভারতীয় জাতীয় স্বাস্থ্যনীতির দুটি মূল উদ্দেশ্য উল্লেখ করো। জননীতিকে কিভাবে সংজ্ঞায়িত করবে? জননীতিকে কিভাবে সংজ্ঞায়িত করবে? ভারতের জননীতি বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ যে কোনো দুটি মুখ্য বিষয় উল্লেখ করো। ভারতের জননীতি বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ যে কোনো দুটি মুখ্য বিষয় উল্লেখ করো। ভারতের জননীতির তাৎপর্য কি? ভারতে জননীতির তাৎপর্য কি? নীতি ও জননীতির মধ্যে সম্পর্ক কি? নীতি এবং জননীতির মধ্যে সম্পর্ক কি? কিভাবে ভালো জননীতি খারাপ নীতি হয়ে ওঠে? কিভাবে ভালো জননীতি খারাপ নীতি হয়ে ওঠে? ভারতের দুর্বল গোষ্ঠীগুলির পক্ষে উপকারী এমন যে কোনো দুটি জননীতির নাম উল্লেখ করো। ভারতের দুর্বল গোষ্ঠীগুলির পক্ষে উপকারী এমন যে কোনো দুটি জননীতির নাম উল্লেখ করো। যে কোনো একটি উপায় উল্লেখ করো যার মাধ্যমে আমরা নীতি নির্ধারক এবং সাধারণ জনগণের মধ্যেকার ব্যবধানের অবদান ঘটাতে পারি। যে কোনো একটি উপায় উল্লেখ করো যার মাধ্যমে আমরা নীতি নির্ধারক এবং সাধারণ জনগণের মধ্যেকার ব্যবধানের অবসান ঘটাতে পারি। নীতির সীমাবদ্ধতা বলতে কি বোঝায়? নীতির সীমাবদ্ধতা বলতে কি বোঝায়? অবশ্যই বন্ধুরা আপনারা এই 30টি প্রশ্ন খাতার মধ্যে লিখে অবশ্যই উত্তরগুলি সংগ্রহ করে অবশ্যই আমরা পড়বেন। এই 30টি প্রশ্ন আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলতে পারি এখান থেকে আপনাদের 2 নম্বরের প্রশ্ন আসবেই। জননীতি কিভাবে অর্থনৈতিক বৃদ্ধিকে উন্নীত করে? জননীতি কিভাবে অর্থনৈতিক বৃদ্ধিকে উন্নীত করে? জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের মূল লক্ষ্য কি? জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের মূল লক্ষ্য কি? জননীতিতে ক্ষুদ্র অর্থনীতি কেন গুরুত্বপূর্ণ? জননীতিতে ক্ষুদ্র অর্থনীতি কেন গুরুত্বপূর্ণ? নীতিচক্র বলতে কি বোঝো? নীতিচক্র বলতে কি বোঝো? ভারতীয় সংবিধানের কততম সংশোধন সংবিধান আইন সর্বশিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত? ভারতীয় সংবিধানের কততম সংবিধান সংশোধন আইন সর্বশিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত? এখানে যে কততম সংবিধান সংশোধন আইন এভাবে প্রশ্ন লিখবেন। এই সংবিধান শব্দটা সংশোধনের আগে নিয়ে আসবে।
সঙ্গে যুক্ত। সর্বশিক্ষা অভিযানের সঙ্গে সম্পর্কযুক্ত ইউইই এর পুরো কথাটি কি? সর্বশিক্ষা অভিযানের সঙ্গে সম্পর্কযুক্ত ইউইই এর পুরো কথাটি কি? এখানে বন্ধুরা আপনারা যদি আরও 2 নম্বরের প্রশ্ন পড়তে চান, তাহলে আপনাদের যে সাজেশন বইটা কিনেছেন দোকান থেকে, যে নোটবুকটা আপনারা কিনেছেন, যে চ্যালেঞ্জার বই আপনারা কিনেছেন, সেই চ্যালেঞ্জার বইয়ে এই যে আপনাদেরকে 30টা প্রশ্ন দেখালাম, এই 30টা প্রশ্ন আপনারা অবশ্যই ভালো করে বুঝে পড়বেন এবং এই 30টি প্রশ্ন আমরা অবশ্যই ভালো করে বুঝে পড়বেন এবং এই 30টি প্রশ্নকে ঘিরে আপনাদের সাজেশন বইয়ে যে রিলেটেড প্রশ্নগুলো আছে, এই 30টি প্রশ্নকে ঘিরে যে সম্পর্কিত প্রশ্নগুলো আছে, এই 30টি প্রশ্নকে ঘিরে যে প্রশ্নগুলো আছে, সেই সাজেশন বইয়ে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোকে আপনারা একটু পড়ার চেষ্টা করবেন, যদি আপনারা আরও অতিরিক্ত প্রশ্ন পড়তে চান। আবার আপনাদেরকে বলছি, আপনারা আগে এই 30টি প্রশ্ন ভালো করে বুঝে পড়বেন এবং এই 30টি প্রশ্ন ভালো করে বুঝে পড়ার পর এই 30টি প্রশ্নকে ঘিরে আপনাদের, অর্থাৎ এই 30টি প্রশ্ন রিলেটেড যে প্রশ্নগুলো আপনাদের সাজেশন বই আছে, সেই প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করবেন। আপনাদেরকে যেভাবে বললাম, আপনারা প্রথমে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন খুঁটিয়ে ভালো করে বুঝে পড়বেন এবং এই 30টি প্রশ্ন ভালো করে বুঝে পড়বেন এবং এই 30টি প্রশ্নকে ঘিরে যে প্রশ্নগুলো আপনাদের সাজেশন বই আছে, সেই প্রশ্নগুলোকে একটু ভালো করে পড়বেন। তাহলে কিন্তু আপনাদের যে 2024 সালের ফাইনাল পরীক্ষায় যে 15টা 10 নম্বরের প্রশ্ন থাকে 10 নম্বরের প্রশ্ন থেকে 10টি প্রশ্ন আমাদেরকে লিখতে হয়, সেই 10টি প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি আপনাদের বন্ধুরাও এই রাষ্ট্রবিজ্ঞান ডিএসসি 1B এই সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদেরকেও এই সাজেশনের পরামর্শটা অবশ্যই আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে উপকৃত করুন।